দামেস্কে তৈমুর আরেকবার গতি পরিবর্তন করলেন। সেখান থেকে তুর্কিদের মুলুকের দিকে না গিয়ে তিনি সিরীয় মরুভূমি থেকে প্রত্যাবর্তন করলেন। এক ডিভিশন সৈন্য তিনি পাঠালেন জেরুজালেমের উপকূলের দিকে। তারা মিশরীয় বাহিনীর পিছু ধাওয়া করে আক্কা পর্যন্ত গেল। এই আক্কায় হচ্ছে ক্রুসেডের যোদ্ধাদের একার। পরবর্তীকালে এই একারই নেপোলিয়নের গতিরোধ করেছিল। কিছু সৈন্য পাঠানো হলো পূর্ব দিকে বাগদাদ অবরোধের জন্য। তৈমুর নিজে ফিরে গেলেন আলেপ্পো পর্যন্ত। তখন 1401 সালের মার্চ মাস। খুবই ধীরগতিতে চলে তিনি ফোরাত পার হলেন। ধীরগতিতে এই কারণে যে তাতারদেরও তো সহনশীলতার একটা সীমা আছে। এই সময়ে সৈন্যদের শিকার করার সুযোগও তিনি দিলেন। মদের সাথে হরিণীর গোস্তের নয়া স্বাদ সৈন্যরা তখন উপভোগ করতে পেরেছিল বলে ইতিহাসকার উল্লেখ করেছেন। এখান থেকে তিনি তার সৈন্য সমাবেশ কেন্দ্র তাবরিজের সাথে ভালো করে যোগাযোগ স্থাপন করলেন। সেখানকার ভারপ্রাপ্ত আমিরদের নিকট থেকে নানা খবরাখবরও তিনি পেলেন। সমরকন্দের রিপোর্ট এবং সিবাসের সাপ্তাহিক সংবাদও তার কাছে আসতে লাগল। সিবাস ছিল বায়েজিদের রাজ্যের প্রবেশদ্বার। এর 200 মাইলের মধ্যে সৈন্যবাহিনীর সমাবেশ করতে তার দেরি হল না। বাগদাদ সম্পর্কে যে খবর এলো তার সেখানকার আমিরদের নিকট থেকে, তাতে তিনি দক্ষিণ রোড ধরে দ্রুত এগিয়ে চললেন। মনে হলো সুলতান আহমাদের সেনাপতি নগর রক্ষা করতে পেরেছে। সুলতান আহমাদ পালিয়ে বায়েজিদের কাছে চলে গেছেন বটে, তবে নগররক্ষী সেনাপতিকে এই আদেশ দিয়ে গেছেন যে তৈমুর যদি নিজে এসে হাজির হন তবে যেন আত্মসমর্পণ করা হয়, কিন্তু তিনি যদি না আসেন তবে তাতারদের মোকাবিলা করার জন্য তুর্কিরা না আসা পর্যন্ত যেন নগর রক্ষা করা হয়। এই কারণেই তৈমুর দ্রুত বেগে বাগদাদ অভিমুখে চলেছিলেন। তার আগমনের কথা সুলতানের নগররক্ষী অফিসারগণকে জানিয়ে দেয়া হলো। যে তৈমুরকে দেখেই চিনতে পারবে এমন এক ব্যক্তিকে এই সংবাদের সত্যতা পরখের জন্য পাঠানো হলো, কিন্তু সুলতানের নগররক্ষী সেনাপতি ফারাজ তার প্রভুর নির্দেশ অমান্য করল। সম্ভবত তৈমুরের আগমনে নগরের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ার আত্মসমর্পণে সে ভয় পেয়েছে, কিংবা গ্রীষ্মের গরমে দজলা উপত্যকা একেবারে অগ্নিকুণ্ডে পরিণত হওয়ায় তার বিশ্বাস হয়েছিল যে তাতাররা ফিরে যেতে বাধ্য হবে। কিন্তু তার জানা উচিত ছিল যে দীর্ঘ 40 বছরের মধ্যে তাতাররা কোনো দুর্গের অবরোধী পরিত্যাগ করেনি। বাগদাদের অধিবাসীরা বিশ্বাস করেছিল যে তাতাররা বাগদাদের বিশাল পাথরের দেয়াল ভেদ করতে পারবে না। বাগদাদ অবরোধের ইচ্ছা তৈমুরের ছিল না, কারণ তার সৈন্যগণ 2 বছরের মধ্যে বিশ্রামের মুখ দেখেনি। তার মূল বাহিনীও রয়েছে সৈন্য সমাবেশ কেন্দ্র তাবরিজে তুর্কিদের হামলার মোকাবিলা করার জন্য। এ সময়ে সেখান থেকে যাবার পরিকল্পনাই ছিল তার। রোদের গরমে তিনি তার তীব্র অগ্রগতি বজায় রাখতে পারলেন না। তিনি কাবু হয়ে পড়লেন মরুভূমির গরমে। তাকে খাদ্য ও চারণভূমির অভাবেরও সম্মুখীন হতে হলো। কিন্তু দজলার চাবিকাঠি হলো বাগদাদ। এটাই হলো মিশরীয় সৈন্যদলের এবং তার এশীয় শত্রুবর্গের সমাবেশ কেন্দ্র। ঘণ্টাখানেকের মধ্যে তিনি পরিকল্পনা পরিবর্তন করে ফেললেন। অশ্বারোহী কসের দল ছুটল তার এই আদেশ নিয়ে যে শাহরুখ যেন 10 ডিভিশন দুর্ধর্ষ সৈন্য এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে অবিলম্বে চলে আসে। তুর্কিদের গতিবিধির সন্ধান রাখবার জন্য এশিয়া মাইনরে একদল পর্যবেক্ষক পাঠানো হলো। সমরকন্দের শাহজাদা মোহাম্মদের কাছে আদেশ পাঠানো হলো সে যেন অবশিষ্ট সৈন্যদের নিয়ে পশ্চিম দিকে অভিযানে বেরিয়ে যায়। 1399 সালের শরৎকাল থেকে 1401 সালের শরৎকাল পর্যন্ত 2 বছর ধরে তৈমুর বায়েজিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আয়োজনে সমস্ত পরিকল্পনা করেছিলেন। বায়েজিদ তখন ইউরোপ থেকে এশিয়ার সৈন্য সরিয়ে আনছিল। তখন যদি তিনি বাগদাদের পতন রোধ গল্পে দ্রুততার সাথে সৈন্য নিয়ে আসতে পারতেন বাগদাদে, তাহলে তার সম্মুখে তাবরিজের পথ খোলা হয়ে যেত। তাতার বাহিনী তাবরিজ ত্যাগ করতে বাধ্য হতো। শাহরুখ এসে পৌঁছলে তৈমুর বাগদাদের দেয়ালের সামনেই তার অশ্বারোহী বাহিনীর পরিদর্শনের আদেশ দিলেন। নিশান তুলে ব্যান্ড বাজিয়ে 1 লাখ তাতার সৈন্য স্থানীয় অধিবাসীদের চোখের উপর প্যারেড করল। এই প্রদর্শনীতে তেমন কিছু কাজ হলো না। তৈমুর দেয়াল ভাঙার কাজে আত্মনিয়োগ করলেন। শহরের নিচে দজলার বুকে
নৌকার সেতু বিস্তৃত হল। এর ফলে নদীর এক তীর থেকে অন্য তীরে যাতায়াত করতে অবরোধকারীদের সুবিধা হল এবং নদী দিয়ে শত্রুপক্ষের পালায়নের পথ বন্ধ হল। শহরতলিতে হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করে তা অধিকার করা হল। শহরের 12 মাইল ব্যাপী পরিধি অবরুদ্ধ হল। দূরবর্তী জঙ্গল থেকে বড় বড় গাছের গুঁড়ি আনা হলো এবং নিকটবর্তী উঁচু ভূমির কাছে সেগুলো স্তূপীকৃত করা হলো। কাঠের স্তূপের উপরে অবরোধ ইঞ্জিন বসানো হলো, যাতে দেয়ালের উপরে এবং নগরীর ভিতরে পাথর নিক্ষেপ করা সম্ভব হয়। ইতোমধ্যে পাথর খনকের দল ভিতরে ভিতরে গর্ত করার কাজে লেগে গিয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যে সমগ্র বহির্দেয়াল ভেঙে পড়ল, কিন্তু বাগদাদিরা ভিতরে পাথর সিমেন্টের আরও একটা দেয়াল তৈরি করিয়েছিল। তার ভিতর থেকে শত্রুদল আগুন নিক্ষেপ করতে লাগল। তৈমুরের সেনাপতিগণ শত্রুর উপর ব্যাপক হামলা চালাবার জন্য তৈমুরের অনুমতি চাইলেন। গরমের তীব্রতা দোজখের আগুনকেও ছাড়িয়ে যাচ্ছিল। ইতিহাসকাররা বলেন, সে গরমে দগ্ধ হয়ে আকাশ থেকে প্রাণহীন পাখিরা নিচে পড়তে লাগল। সশস্ত্র সৈন্যদল অগ্নিদগ্ধ দেয়ালের নিচে পোড়ামাটির শিখায় যেন পিঠার মতো সিদ্ধ হতে লাগল। কিন্তু হঠাৎ এক ভরা দুপুরের গরমে কোনরূপ সতর্ক না করে তৈমুর ঢাকে কাঠি দিলেন। সে সময়ে কয়েকজন পর্যবেক্ষক ছাড়া সব নগররক্ষী শত্রুদল বহির্দেয়াল থেকে সরে গিয়েছিল। তাতার রেজিমেন্টের কিছু সংখ্যক বাছাই সৈন্য সিঁড়ির আবরণ থেকে ছুটে বেরিয়ে পড়ল। এ আকস্মিক আক্রমণ সফল হল। তোক্তামেশের সাথে শেষ যুদ্ধে যে নুরুদ্দিন তৈমুরকে রক্ষা করেছিল, সেই গিয়ে দেয়ালের উপরে উঠে সোনালি অর্ধচন্দ্র খচিত ঘোড়ার লেজের নিশান পুঁতে দিল। তখন ভীমরবে ড্রাম বেজে উঠল। সমগ্র সেনাবাহিনী হামলা করতে এগিয়ে গেল। নুরুদ্দিন রাস্তায় নেমে পড়ল এবং তাতার সৈন্যদের ভিতরে পাঠাতে লাগল। বিকেলের মধ্যভাগে সেই অসহ্য গরমের মধ্যে তাতারিরা শহরের 1/4 ভাগ দখল করে ফেলল। বাগদাদিরা ঊর্ধ্বশ্বাসে নদীর দিকে ছুটে পালাতে লাগল। নদীর ওপারে শহর এখন আক্রমণের জন্য উন্মুখ। তারপর যে ভয়াবহ পৈশাচিক দৃশ্য অভিনীত হল, তার বর্ণনার প্রয়োজন নেই। দুঃখ, কষ্ট ও বিপুল ক্ষতির জন্য পাগল প্রায় তৈমুরের সৈন্যরা যেন দৈত্যের মতো হত্যা উৎসবে মেতে উঠল। ইতিহাসকার বলেছেন, দারুস সালাম বা শান্তির আলয় নামে অভিহিত বাগদাদ তখন হয়ে উঠেছিল ভয়াবহ দোজখ। নগররক্ষী সেনাপতি ফারাজ নৌকায় করে পালাতে গিয়ে তীরবিদ্ধ হয়ে মারা গেলেন। তার দেহ টেনে তীরে আনা হলো। কর্তৃত শিরে 120টা স্তম্ভ তৈরি হলো। প্রায় 90,000 লোক সে যুদ্ধে নিহত হয়েছিল। তৈমুর সব দেয়াল ধূলিসাৎ করতে এবং সব ইমারত পুড়িয়ে ফেলতে আদেশ দিলেন। শুধু মসজিদগুলো এবং সেগুলোর সাথে সংলগ্ন ইমারতগুলো রক্ষা পেল। এইভাবে বাগদাদ ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে গেল। পরে আবার সেখানে শহর গড়বার চেষ্টা হয়েছিল বটে, কিন্তু সেদিন থেকে তার গুরুত্ব একেবারেই চলে গেল। বাগদাদের পতনের খবর তৈমুরের সাম্রাজ্যের সব নগরীতেই পাঠানো হলো। তুর্কি সুলতান বায়েজিদকেও খবরটা দেয়া হলো। ঝড় থেমে গেলে বাগদাদের পলাতক মালিক সুলতান আহমদ আবার ফিরে এলেন। এ খবর শুনে পলায়নকারী মালিককে গ্রেপ্তার করার জন্য তৈমুর একদল অশ্বারোহী সৈন্য পাঠালেন। সুলতান আহমদ নদী পার হয়ে আবার পালালেন। তিনি এরপর বায়েজিদের আশ্রয়ে নিরাপদে রইলেন। মূল সেনাবাহিনীকে লটবহর ও অবরোধের সরঞ্জামাদি সহ ধীরে সুস্থে তার অনুসরণ করতে বলে তৈমুর তাড়াতাড়ি তাবরিজ চলে গেলেন, শাহরুখ ও কয়েকজন সেনাপতিকে সঙ্গে করে। বাগদাদের পতন হয় জুন মাসে। আর 1401 সালের জুলাই মাসে তিনি আবার তার সৈন্য সমাবেশ কেন্দ্রে ফিরে এলেন। তার পুত্র প্রিন্স মোহাম্মদ সমরকন্দ থেকে রসদপত্র নিয়ে খোরাসান রোড ধরে নিশাপুর পর্যন্ত গিয়েছিলেন বলে খবর পাঠালেন। শাহরুখ ছিলেন তাবরিজের নিকটেই। এইভাবে প্রথম যুদ্ধ শেষ হল। শত্রু অবস্থান বৃত্তাংশের একদিক থেকে আরেক দিক পর্যন্ত তৈমুর অভিযান করেছেন। 14 মাসে 2টি বড় যুদ্ধ এবং অনেকগুলো ছোটখাটো হামলা তিনি চালিয়েছেন এবং তার ফলে তিনি প্রায় 1 ডজন সুরক্ষিত শহর দখল করেছেন। লড়াইয়ের কৃতিত্ব হিসাবে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই বায়েজিদের সব মিত্র শক্তিকেও তৈমুর পরাজিত করলেন।
অত্যন্ত দেরি হয়ে যাওয়াতে এই মৌসুমেই তুর্কিদের সাথে মোকাবিলা করা সম্ভব হলো না। সেটা পরবর্তী বছর পর্যন্ত মুলতবি রাখা হলো। যথাসময়ে প্রিন্স মোহাম্মদের তুর্য ধ্বনি জানিয়ে দিল যে তিনি সশয়নে কেন্দ্রীয় শিবিরের দিকে এগিয়ে আসছেন। তৈমুর শিবিরের প্রধানগণ এগিয়ে গিয়ে সবিস্ময়ে চেয়ে রইলেন। সমরকান্দ থেকে আগত সৈন্য ডিভিশনগুলোর জাঁকজমক তাদের চোখ ধাঁধিয়ে দিল। প্রতিটি ডিভিশনের নিশান ছিল বিভিন্ন রঙের, সবুজ, লাল ইত্যাদি নানা বর্ণের। একটা ডিভিশনের সব অশ্বারোহীর পোশাক, ঘোড়ার সাজ, এমনকি ঢাল ও তুনিরগুলো পর্যন্ত ছিল একই রঙের। ভারত থেকে কৃষ্ণ সাগর এবং পশ্চিমে ফিলিস্তিন পর্যন্ত তৈমুরের সঙ্গী প্রবীণ যোদ্ধাদের মধ্যে যারা তখনও বেঁচে ছিলেন তারা সকলে উচ্চস্বরে এই জাঁকজমকের নিন্দা করলেন, কিন্তু মনে মনে তারা ঈর্ষান্বিত হলেন। তৈমুর মনোযোগ দিলেন একটি পুরনো খালের মুখ খুলে দেবার জন্যে। এটা গ্রিকরা খনন করেছিল অ্যারাক্সিস নদী থেকে। তিনি আফ্রিকা ও ইউরোপের বাণিজ্য পথগুলো সম্পর্কে খবরাখবর নিলেন এবং সুলতানিয়ার বিশপ জনের মারফতে ফ্রান্সের ষষ্ঠ চার্লসের কাছে একটি চিঠি পাঠালেন। শুভেচ্ছা জ্ঞাপক চিঠি নিয়ে তার কাছে এলো জেনোয়ার সুদূরচারী বণিকের দল। উদ্দেশ্য তাদের ছিল ভেনিসের প্রতিদ্বন্দ্বী বণিকদের আগে অপরাজেয় তৈমুরের শুভেচ্ছা অর্জন। সঙ্গে তারা এনেছিল কনস্ট্যান্টিনোপলের খ্রিস্টান সম্রাটের নিকট থেকে সাহায্যের এক গোপন আবেদন। সে খ্রিস্টান সম্রাট ছিলেন তখন বায়েজিদের কৃপা ভিখারী। ফ্রান্সের রাজার কাছে লিখিত তৈমুরের চিঠি দুখানায় এমন কথা ছিল যাতে বোঝা যায় তৈমুর পৃথিবীর রাজ্যগুলো তাদের দুজনের মধ্যে ভাগাভাগি করার প্রস্তাব করেছিলেন। বিশপ জন অবশ্য তৈমুরকে বুঝিয়েছিলেন যে তৈমুর যেমন এশিয়ার মালিক, চার্লসও তেমন ইউরোপের শ্রেষ্ঠ সম্রাট। তৈমুর শুধু চিঠিতে বলেছিলেন যে বায়েজিদ যেহেতু ফ্রান্সেরও শত্রু, তাই বায়েজিদের বিরুদ্ধে তার যুদ্ধাভিযানে তিনি চার্লসের নিকট থেকে এইটুকু সাহায্য আশা করেন যে তাদের উভয় দেশের মধ্যে বাণিজ্য বিনিময় হবে। তিনি আরও বলেছিলেন এক ধর্মীয় ব্যাপার ছাড়া বিশপ জন অন্য সব ব্যাপারে তার প্রতিনিধিত্ব করতে পারে। তারপর কি হলো তা বুঝতে হলে কিছুক্ষণের জন্য ইউরোপের দিকে দৃষ্টি ফিরাতে হবে আমাদের। কনস্ট্যান্টিনোপলের গ্রিক সম্রাটগণ তখন আগেকার রোমান সম্রাটদের কঙ্কালের চাইতে বেশি কিছু ছিলেন না। দুই পুরুষ ধরে তাদের ক্ষমতা ক্রমে এশিয়া মাইনর থেকে উদ্ভূত তুর্কিদের কাছে হস্তান্তরিত হচ্ছিল। তুর্কিরা তখন তাদের বিজয় বলকান এবং কৃষ্ণসাগরের উপকূল ভাগের উপর দিয়ে চালিয়ে যাচ্ছিল। কসোভোর রণক্ষেত্রে এই নতুন বিজয় শক্তি ওসমানীয় তুর্কিরা দুর্ধর্ষ সার্বিয়ানদের পরাজিত করে হাঙ্গেরিতে প্রবেশ করেছিল। তারা ছিল অনমনীয় সুশৃঙ্খল যোদ্ধা, লেলিহান অগ্নিশিখার মতো, আর সম্রাটের প্রতি তাদের প্রত্যেকের দ্বিধাহীন আনুগত্য। তাদের অশ্বারোহী দল, বিশেষ করে সিপাহীরা ছিল সুদক্ষ যোদ্ধা, কিন্তু জ্যানিসারি বাহিনীকে কেন্দ্র করে তাদের যে পদাতিকগণ গড়ে উঠেছিল তা ছিল সত্যি তুলনাহীন। ভূমধ্য সাগরের উপকূল ভাগের দেশগুলোতে তারা চালু করেছিল অসবর্ণ বিবাহ। গ্রিক ও স্লাভ জাতির খ্রিস্টান কৃতদাসদের রক্তের মিশ্রণের ফলে তারা একটা নতুন জাতি হিসেবে গড়ে উঠেছিল। এই জাতির দোষগুণ বায়েজিদ পেয়েছিলেন। তিনি ছিলেন একগুঁয়ে, সাহসী, শক্তিমান এবং নির্মম। সিংহাসনে আরোহণকালে প্রথমেই তিনি তার ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেন। নিজের জয়ে তিনি ছিলেন গর্বিত। অহংকার করে তিনি বলতেন অস্ট্রিয়াকে হারিয়ে তিনি ফ্রান্সে অভিযান করবেন এবং সেখানকার সেন্ট পিটার গির্জার বেদিতে তিনি তার ঘোড়াকে ঘাস খাওয়াবেন। নামে না হলেও কনস্ট্যান্টিনোপলের প্রভু আসলে ছিলেন তিনি। সে শহরের দেয়াল পর্যন্ত বিস্তৃত ছিল তার অধিকার। শহরের আদালতে তারই কাজীরা বিচারাসনে আসীন ছিলেন, আর দুটি মসজিদের মিনার থেকে তারই মুয়াজ্জিনগণ আজান দিয়ে তুর্কিদের নামাজে আহ্বান জানাত। কনস্ট্যান্টিনোপলের বর্তমান গ্রিক সম্রাট ম্যানুয়েল শহরের দখলিকার হিসাবে তাকে কর দিতেন। ভেনিস ও জেনোয়া এ শহরের ভাবি মালিকের সম্মান তাকেই দিত। বাগান ও মার্বেল প্রাসাদ সহ কনস্ট্যান্টিনোপল ছিল তুর্কিদের কাছে প্রতিশ্রুত শহর ইস্তাম্বুল। মক্কা থেকে ইসলামের অধিকার এই শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যদিও শহরটি তখনও পর্যন্ত উঁচু দেয়াল ও ইউরোপীয় রাজন্যবর্গের যুদ্ধজাহাজ দ্বারা ছিল সুরক্ষিত।
বায়েজিদ এগুলো দখল করার উদ্দেশ্যে নগর অবরোধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় ক্রুসেডের আহ্বান সারা ইউরোপে ধ্বনিত হল। তুর্কিদের বিরুদ্ধেই ছিল এ ক্রুসেড। বায়েজিদের আগমন আশঙ্কায় ভীত হাঙ্গেরীয় সিগিসমন্ড ছিলেন এর উদ্যোক্তা, আর বার্গেন্ডির ফিলিপ ছিলেন ব্যক্তিগত কারণে এর প্রবক্তা। তখন কিছুকাল বিভিন্ন রাজ্যে আবহাওয়া শান্তই ছিল। বিভিন্ন ধর্মীয় মতের কচকচি, শতবর্ষব্যাপী যুদ্ধ, পার্লামেন্টারি মতবিরোধ, সম্পত্তির অধিকার নিয়ে জনসাধারণের সংগ্রাম, প্লেগের মহামারীতে এসব তখন স্তব্ধ হয়ে গেছে। ব্যারনরা তখন গির্জার আহ্বানে সাড়া দিতে শুরু করেছেন। মাঝে মাঝে ফ্রান্সের উন্মাদ রাজা হাঙ্গেরির বিজ্ঞ কিছু সন্দিগ্ধ চেতা রাজাকে সমর্থন জানাচ্ছেন। ইংল্যান্ড ও নেদারল্যান্ড থেকে একদল স্বেচ্ছাসেবক এলো। শেষ দিকের ক্রুসেড যোদ্ধাদের মধ্যে কাদের নেওয়া হবে সে যেন তখন সমগ্র ইউরোপে একটা বংশগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তা কতকটা সীমাবদ্ধ হয়েছিল সেভয়ের ব্যাস্টার্ড, প্রুশীয় নিটদের নায়ক, হোহেনজোলার্নের ফ্রেডরিক, রোডসের গ্র্যান্ডমাস্টার, সেন্ট জনের নিট, ইলেকট্রর বার্গেড, প্যালেটাইন এদের মধ্যে। ফ্রান্স থেকে এলো সবচেয়ে শক্তিশালী দল। এদের মধ্যে ছিলেন বার ও অর্টোয়েজের কুমারগণ, বার্গেন্ডীয় সেন্ট পল, আর নেভার্সের কাউন্ট জন ভেলোয়েসের দলে ছিলেন ফ্রান্সের মার্শেল, অ্যাডমিরাল, কনস্টেবল প্রভৃতি সকলেই। সেনাপতি ও সশস্ত্র সেনানী সহ প্রায় 20,000 অশ্বারোহী নিট পশ্চিম দিকে অগ্রসর হয়ে সিগিসমন্ডের দলে যোগ দিলেন। সব মিলে হল প্রায় 1 লাখ। তাদের জন্য মনে হয় মদ মেয়েলোকের সরবরাহ ছিল অব্যাহত। জনতা এত বাড়ল যে অশ্বারোহী নিটগণ অহংকারে ঘোষণা করলেন যদি আসমানও ভেঙে পড়ে তাও তারা তাদের বর্ষার আগায় ঠেকিয়ে রাখতে পারবে। ফরাসি, ইংরেজ ও জার্মান নিটদের মনে হয় ব্যাপারটা সম্পর্কে ছিল একটা অস্পষ্ট ধারণা। তারা বিশ্বাস করতেন যে তুর্কির সুলতান, তার নামটাও তারা জানতেন না, দুনিয়ার সমস্ত মুসলমানকে মিশর, ইরান, মিডিয়া প্রভৃতি সব দেশের মুসলমানদিগকে তাদের বিরুদ্ধে জমায়েত করেছেন এবং তিনি কনস্টান্টিনোপলের ওধারে ওত পেতে রয়েছেন। নিটদের একমাত্র ভাবনা ছিল যথাস্থানে তাদের পৌঁছাবার আগে না আবার তুর্কির সুলতান পালিয়ে যান। এরপর তারা জেরুজালেম পর্যন্ত অভিযান করবেন। তাও ঠিক হয়ে গেল। এদের চাইতে চালাক আদমি ছিলেন হাঙ্গেরির সিগিসমন্ড। তিনি তাদের আশ্বাস দিলেন যুদ্ধ না করে তার রেহাই নেই, আর সত্যি যুদ্ধ না করে তিনি যাননি। দানিউবের দক্ষিণ দিকে মহা আরামে তারা এগিয়ে চললেন। ভেনিসের নৌবাহিনী নদীপথে এসে তাদের সাথে যোগ দিল। সেখানকার তুর্কি ঘাঁটির পতন হল। ধর্মযোদ্ধারা বেপরোয়াভাবে হত্যাকাণ্ড চালালেন। একথা তারা ভেবে দেখবারও দরকার মনে করলেন না যে নিহত লোকগুলো ছিল সার্বিয়ান খ্রিস্টান। তারা এরপর নেকোপলিসের অবরোধের জন্য একটা সুন্দর স্থানে শিবির স্থাপন করলেন। এখানে এসে তারা শুনলেন বায়েজিদ এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। প্রথমে কথাটা তারা বিশ্বাসই করলেন না, কিন্তু সিগিসমন্ড তাদের বিশ্বাস করালেন যে কথাটা সত্য। যুদ্ধরেখা নির্ধারণ করা হলো। সিগিসমন্ড তুর্কিদের শক্তি সম্পর্কে ওয়াকেফাল ছিলেন। তিনি অশ্বারোহী নিটগণকে রাখতে চাইলেন পশ্চাৎভাগ রক্ষী দল হিসেবে এবং তার দুর্ধর্ষ হাঙ্গেরীয় পদাতিক বাহিনী ওয়ালাচিয়ান ও ক্রোটদের দিতে চাইলেন সমুখ্যভাগে তুর্কি আক্রমণের প্রথম ধাক্কা সামলাবার জন্যে। সামন্তবীরের দল এ প্রস্তাবে চটে গেলেন। কলহ ভীষণ হয়ে উঠল। এমনই সময়ে বায়েজিদের হামলাকারীদের আবির্ভাব হল। ফরাসি ও জার্মানদের ধারণা হলো যে সিগিসমন্ড ফাঁকি দিয়ে তাদের বসিয়ে রেখে নিজে যুদ্ধের সবটুকু গৌরব পেতে চান। অবশেষে আর্টোয়েজের ফিলিপ ও ফ্রান্সের হাই কনস্টেবল হেঁকে উঠলেন। হাঙ্গেরির রাজা আজকের সবটুকু যুদ্ধ গৌরব নিজের জন্য রিজার্ভ করতে চান। তার সাথে যিনিই একমত হন, আমি কিন্তু হব না, আমাদের রয়েছে অগ্রগামী দল, আজকের যুদ্ধ আমাদের। তিনি তার ঝান্ডা তুলে ধরার আদেশ দিয়ে বললেন, গড এবং সেন্ট জর্জের নাম নিয়ে অগ্রসর হও। বাকি নিটরাও তার অনুসরণ করলেন নিজেদের দলবল নিয়ে। কিন্তু তার আগে তুর্কি ও সার্বিয়ান বন্দীদের হত্যা করা হলো। বর্ষার অগ্রভাগ সামনের দিকে প্রসারিত করে ঢাল ঠিক রেখে ঘোড়ার রেসাদনিতে যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে ইউরোপীয় বীরের দল যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।
শত্রু দলের ভিতরে ছড়িয়ে পড়ে তারা এগিয়ে চললেন এবং সামনে যেসব পদাতিক তীরন্দাজদের পেলেন তাদের কেটে ফেলে সিপাহীদের মোকাবিলা করার জন্য অগ্রসর হলেন। তাদের তীব্র গতির মুখে তুর্কি সিপাহী ও অশ্বারোহী দলের বুঝ ভেঙে গেল। সত্যি তাদের হামলায় বীরত্বের পরিচয় ছিল, কিন্তু এই বীরত্বই তাদের পরাজয়ের কারণ ছিল। এই 3 দল সৈন্য ছিল বায়েজিদের অগ্রবর্তী বাহিনী মাত্র। 3 দলের শত্রুবুজ্জ ভেদ করে অশ্বারোহী নিটগণ এবার তুর্কি বাহিনীর শ্রেষ্ঠ যোদ্ধাদের মোকাবিলা করলেন। তারা সংখ্যায় ছিল 60,000। তাদের মধ্যে ছিল সাদা পাগড়িওয়ালা জ্যানিসারি দল, আর ছিল সশস্ত্র অশ্বারোহী বাহিনী। অর্ধবৃত্তাকারে তাদের বুজ্জ রচিত হয়েছিল। পাল্টা আক্রমণ চালিয়ে বেহুদা লোকক্ষয় না করে তুর্কিরা খ্রিস্টান নিটদের ঘোড়াগুলোর উপর তীর বৃষ্টি করতে লাগলেন। ভারী অস্ত্রের ভারে তীব্র হয়ে ঘোড়া থেকে নেমে কিছু সংখ্যক ক্রুসেড যোদ্ধা সত্যিই বীরত্বের পরিচয় দিল। বাকি সকলে তাদের ঘোড়া নিহত হওয়ার আগেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে জীবন রক্ষা করল। কিন্তু তুর্কি ফৌজ এগিয়ে এসে যখন তাদের ঘিরে ফেলল এবং মিত্র সৈন্যদল দূরে পড়ল, অধিকাংশ নিটই তখন অস্ত্র ত্যাগ করলেন। সিগিসমন্ড ইতিমধ্যে তার সৈন্যদলটি ঠিক রাখতে পেরেছিলেন। তিনি নিটদের সাহায্যার্থে তার দল নিয়ে কিছুদূর এগিয়েও গিয়েছিলেন বটে, তবে সাহায্য তেমন কিছু করতে পারেননি। কিন্তু সেটা ভয়ে পিছিয়ে থাকার ফলে না নিটদের অবিবেচনাপ্রসূত হামলায় সাহায্য করা তার পক্ষে সম্ভব হয়নি বলে তা একটা প্রশ্ন হিসেবেই রয়ে গেছে। পরে ইউরোপে এ নিয়ে তীব্র আলোচনাও হয়েছিল। তবে এটা ঠিক যে নিটদের পলায়নের ফলে ক্রুসেড যোদ্ধাদের জয়ের আশা বিলুপ্ত হল। পলাতক নিটদের অনুসরণে তুর্কি ফৌজদের আসতে দেখে পদাতিক দলের সাহস উবে গেল। ওয়ালাচিয়ানরা নিজেদের জীবন রক্ষার জন্য পিছিয়ে গেল। সিগিসমন্ডের হাঙ্গেরীয়গণ এবং ইলেকট্ররের ব্যবহারী দল রুখে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করল বটে, কিন্তু সিগিসমন্ড ও তার দলবলকে কিছু পরেই ভেনেসীয় নৌবাহিনীর কাছে আশ্রয় লাভের আশায় নদীর দিকে পালিয়ে যেতে দেখা গেল। বায়েজিদ বন্দী নিটদের ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। বিশেষ করে এরাই তুর্কি বন্দীদের পাইকারিভাবে হত্যা করেছিল এবং তাদের ক্ষতিও করেছিল অনেক। ফ্রয়সার্ট নামীয় তাদের ইতিহাসকার এ সম্পর্কে যে করুণ বর্ণনা দিয়েছেন তা এইরূপ। তারপর তাদের অর্ধলঙ্গ অবস্থায় বায়েজিদের সামনে আনা হলো। তিনি এক নজর তাদের দেখে পিছনে ফিরে এদের হত্যা করার ইঙ্গিত করলেন। তখন তাদের সারাসিন সৈন্যদের কাছে নিয়ে যাওয়া হলো। তারা উন্মুক্ত তরবারি হস্তে তৈরিই ছিল। তাদের সকলকে নির্মমভাবে হত্যা করে কেটে কুচি কুচি করা হলো। এইভাবে তাদের কয়েকশো লোক শেষ করা হলো। 24 জন লর্ডকে মুক্তিপণ আদায়ের জন্য হত্যা করা হলো না। বায়েজিদের পরিষদই এ ব্যাপারে তাকে রাজি করালো। এই হতভাগ্যদের মধ্যে ছিলেন নেভার্সের কাউন্ট এবং ফ্রান্সের বুসিকট। ফ্রান্সের রাজার পৌত্র ও তার সঙ্গীদের জন্য 2 লাখ স্বর্ণমুদ্রা মুক্তিপণ দাবি করা হলো। বায়েজিদের এই দাবি মেটাতে গিয়ে ইউরোপের অর্থভাণ্ডারে ভীষণ চাপ পড়ল। এই মুক্তিপণ দেয়া হলে অবশিষ্ট বন্দীদের ছেড়ে দেয়া হলো। ফ্রয়সার্টের কথা থেকে জানা যায়, মুক্তি দেওয়ার সময় বায়েজিদ বন্দীদের আরও বেশি সংখ্যক সৈন্য জোগাড় করে তার মোকাবিলা করতে আদেশ দিলেন। বললেন, আমি যুদ্ধ চাই এবং খ্রিস্টান রাজ্যগুলো দখল করার জন্য আমি প্রস্তুত আছি। নেভার্সের লর্ড এ উক্তির মর্মার্থ ভালো করেই বুঝেছিলেন। বুঝেছিল তার সঙ্গীরাও। যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন এ কথা তাদের মনে ছিল। কিন্তু একমাত্র সাহসী বুসিকটই তুর্কিদের সাথে মোকাবিলা করার চেষ্টা করেছিলেন। পরে তিনি ফ্রান্সের মার্শেল পদে উন্নীত হয়েছিলেন। এইরূপ অগৌরবের মধ্যে শেষ ক্রুসেডের সমাপ্তি ঘটল। ইউরোপীয় রাজ্যগুলোতে যেমন কনস্ট্যান্টিনোপলেও তেমনি একটা দুঃখ ও হতাশার কালো ছায়া ছড়িয়ে পড়ল। নিকোপলিসের যুদ্ধ হয় 1396 খ্রিস্টাব্দে। ইতোমধ্যে বায়েজিদ কনস্ট্যান্টিনোপল অবরোধ করেন এবং গ্রিস তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 500 নিট ও কিছু সংখ্যক নৌযোদ্ধার আগমনে কনস্ট্যান্টিনোপলের খ্রিস্টানদের মধ্যে সাময়িকভাবে একটা আশার সঞ্চার হল। স্মরণযোগ্য যে তুর্কি সাম্রাজ্যের এশিয়াস্থ রাজ্যগুলো ও ইউরোপীয় রাজ্যসমূহের মধ্যে রয়েছে একটা সাগরের ব্যবধান। সে সময়ে ভেনিস ও জেনোয়ার নৌবহর তুর্কিদের উপর আঘাত হেনে সম্ভবত কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করতে পারত। দরকার ছিল শুধু দারদানেলিস প্রণালী দখল করার, কিন্তু তারা তা করল না।
ভেনিস ও জেনোয়া এশিয়ার বাণিজ্য দখল করার জন্য পরস্পর যুদ্ধ করছিল এবং একে অন্যের শক্তিকে খর্ব করতে চেষ্টা করছিল। কূটনীতি বিশারদ বায়েজিদ উভয়ের সাথে আলোচনা চালাচ্ছিলেন এবং উভয়কেই এশিয়ার বাণিজ্যে দখল দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এ কারণে সুলতানকে উপহার দিয়ে খুশি করার জন্য উভয়ের মধ্যে প্রতিযোগিতা চলছিল। কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করার জন্য পোপের আবেদন এই কারণে কারোরই মনোযোগ আকর্ষণ করল না। ইউরোপের রাজন্যবর্গ আবার গৃহযুদ্ধে মেতে উঠলেন। এবার আমরা ইতিহাসের একটি অত্যন্ত বিস্ময়কর দৃশ্যের সম্মুখীন হচ্ছি। বিশ্বের এককালের শ্রেষ্ঠ নগরী সিজারদের প্রিয় রাজধানী কনস্ট্যান্টিনোপলের দুর্দশা তখন এমন চরমে পৌঁছেছিল যে তাকে রক্ষা করতে এসে গ্রিক সামন্ত রাজাদের ভাড়াটে সৈন্য ও নিটগণ এমন খাদ্যাভাবের ও দারিদ্র্যের মধ্যে পড়ে গেল যে তুর্কি জাহাজগুলো দখল করে নিজেদের খাদ্য সংকট তাদের দূর করতে হলো। শুধু তাই নয়, বেতন বাবদেও তারা কিছু পেল না। সম্রাট ম্যানুয়েলকে সৈন্য ও অর্থ সংগ্রহের জন্য ইউরোপ সফরে বের হতে হলো, কিন্তু তার এই সফরকারী দলটির পোশাক পরিচ্ছদ ছিল এমনই নিম্ন স্তরের যে একজন ইতালীয় সামন্ত রাজা দয়াপরবশ হয়ে তাদের পোশাক দিয়ে সাহায্য করলেন। সিজারের এই বংশধর এক রাজদরবার থেকে অন্য রাজদরবারে যেতে লাগলেন। প্রচুর সহানুভূতি ও সংবর্ধনা তিনি পেলেন বটে, কিন্তু সাহায্য পেলেন না মোটেই। ধর্মযুদ্ধের উৎসাহ নির্দের দুর্দশার কথা শুনে সকলের উবে গিয়েছিল। ইউরোপীয় রাজারা তখন পারস্পরিক বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ঝালিয়ে নেওয়ার ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাজে পোপের আবেদন ও ম্যানুয়েলের সাহায্য প্রার্থনা ব্যর্থতায় পর্যবসিত হল। ফলে ম্যানুয়েলের হৃদরোগ দেখা দিল। কনস্ট্যান্টিনোপলের রক্ষী বাহিনী খাদ্যাভাবে অস্থির হয়ে দেয়াল ডিঙিয়ে তুর্কি শিবিরে গিয়ে আহার্য প্রার্থনা করল। এমনকি বুসিকট পর্যন্ত নগর ত্যাগ করে চলে গেলেন। কনস্ট্যান্টিনোপলে অবস্থিত সম্রাটের ভাইপো আত্মসমর্পণের শর্ত নিয়ে বায়েজিদের সাথে আলোচনা চালালেন। দ্বিতীয়বারের জন্য দুর্ভাগা অবরুদ্ধ নগরবাসী একটুখানি বিশ্রামের অবকাশ পেল। এমনই সময়ে পূর্ব দিক থেকে আকস্মিকভাবে হলো তাতারদের আগমন। শিবাস অধিকার করে তারা এগিয়ে আসতে লাগল। অবরোধ মুলতবি রেখে বায়েজিদ এশিয়ার দিকে এগিয়ে চললেন। ইউরোপে অবস্থিত প্রতিটি তুর্কি সৈন্যকে যুদ্ধার্থে প্রস্তুত হতে আহ্বান জানানো হলো। প্রণালী পার হয়ে তারা এশিয়ায় পদার্পণ করল। বায়েজিদ যদি তৈমুরকে হারাতে পারেন তবে ম্যানুয়েল কনস্ট্যান্টিনোপল ছেড়ে দেবেন, এই শর্তে এক সন্ধিপত্র স্বাক্ষরিত হলো।